নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আরেকটি কল্পবিজ্ঞানের গল্প, যার লেখকের নাম সমরজিৎ কর। সমরজিৎ কর ছিলেন বাংলার কল্পবিজ্ঞান নির্ভর সাহিত্য জগতের আরেক উজ্জ্বল ব্যক্তিত্ব। অদৃশ বর্ধনের নেতৃত্বে এই বাংলা সাহিত্যধারা জন্ম নেবার পর অদৃশ বর্ধন ছাড়া আর যেসব সাহিত্যিক কল্পবিজ্ঞান নির্ভর কাহিনী সম্ভারকে সমৃদ্ধ করেছেন, সমরজিৎ তাদের মধ্যে একজন পুরোধা পুরুষও বলা যায়। 1933 সালে বাংলাদেশের রাজশাহী শহরে সমরজিৎ করের জন্ম। 2013 সালে কলকাতায় 80 বছর বয়সে তিনি প্রয়াত হন। স্নাতক পর্যায়ে তিনি ছাত্র ছিলেন কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে। বরাহনগরে শিক্ষকতা করার সময় ফুলব্রাইট বৃত্তি পেয়ে তিনি আমেরিকায় যান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পরমাণু বিজ্ঞানে ডিগ্রির পাশাপাশি তিনি পাঠ নেন সাংবাদিকতারও। বিজ্ঞান সাংবাদিকতার ক্ষেত্রে তাকে পথিকৃৎ বলা হয়। আনন্দবাজারে লেখালেখি শুরু তাঁর গুরু গৌরকিশোর ঘোষের হাত ধরে। মানুষের চন্দ্রবিজয় সহ বহু চমকপ্রদ ঘটনার তিনি প্রতিবেদন লিখেছেন একসময় আনন্দবাজারে। দেশ পত্রিকায়ও কলাম লিখেছেন তিনি প্রায় 3 দশক ধরে। লিখেছেন বিজ্ঞান বিষয়ে একাধিক বই। এছাড়াও অদৃশ বর্ধন সম্পাদিত ফ্যান্টাস্টিক পত্রিকায় একসময় তিনি ছিলেন নিয়মিত লেখক। আজ যে গল্পটি পাঠ করব, এই গল্পটি সেই ফ্যান্টাস্টিক পত্রিকাতেই 1975 সালের একটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আসুন আর তাহলে কথা না বাড়িয়ে শুরু করি পাঠ। সমরজিৎ করের গল্প ভুল। শুনুন তাহলে। এ কাহিনীর সবটুকু হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না, খানিকটা ব্যক্তিগত কারণে এবং কিছুটা কয়েকজন মানুষের নিরাপত্তার প্রয়োজনে। তবে যেটুকু বলবো আমার বিশ্বাস, তা থেকে আমার মূল বক্তব্যটি আপনারা বুঝে নিতে পারবেন। তারপর যে কোনো সিদ্ধান্তও আপনারা করতে পারেন, আমার আপত্তি নেই। যদি মনে করেন একটা মাছের যা বুদ্ধি, মানুষ সভ্যতার চরম শিখরে উঠেও ততটুকু বুদ্ধি ধরতে পারেনি, আমি তার বিরোধিতা করব না। কারণ নিজেদের অভিজ্ঞতা দিয়ে এটুকু আমরা বুঝতে পেরেছি, যত হাম্বড়াই আমরা করি না কেন, প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই এখনও আমাদের শেখার আছে। বরং বলবো, এ ব্যাপারে এখনও আমরা শিশু। কারণ বায়ার্ডে সেদিন যা ঘটেছিল সেটা নেহাতি তাৎক্ষণিক ঘটনা, আর যে ঘটনা তাৎক্ষণিক তা নিয়ে নিজের ক্ষমতা অক্ষমতার প্রশ্ন ওঠে না। যা বলছিলাম, গত বছর মে মাসে দক্ষিণ মেরুর বায়ার্ড অঞ্চলের সেই ঘূর্ণিঝড় যেন এক বিভীষিকা। আপনারা যাঁরা মাটির পৃথিবীতে বাস করেন, বায়ার্ডের সেই অঞ্চলটি তাঁরা কল্পনাও করতে পারবেন না। বরফ, শুধু বরফ। যেদিকে দৃষ্টি যায় শুধু বরফের স্তূপ। মাঝে মাঝে বরফের পিঠ কুঁজো হয়ে উঠে গেছে আকাশ পানে, এক একটি পাহাড়ের মতো। কখনো বা সেই পাহাড়ের পাশে বরফের সমভূমি, উপত্যকা, একটা ক্লান্তিকর নীরবতা সর্বত্র। মাঝে মাঝে সেই নীরবতা এত ক্লান্তিকর মনে হয়, আমরা তখন পরস্পরের মুখের দিকে চেয়ে চিৎকার করে উঠি। সেই চিৎকারের শব্দ মসৃণ বরফের গায়ে প্রতিফলিত হয়, এমন এক ভৌতিক ধ্বনির সৃষ্টি করে। কি বলবো, তখন মনে হয় আমরা কেউ যেন মানুষ নই, এক একটি অশরীরী আত্মা। হ্যাঁ, আমরা 15 জন। আমি, সুমিত্রা মালহোত্রা, ডক্টর মেনন, ডক্টর শেকভ এবং ডক্টর আকাউয়া। আমরা সবাই
ভূ পদার্থবিজ্ঞানী। মেরু অঞ্চলের চৌম্বক ক্ষেত্র এবং সেখানকার বাতাসে অয়নের ঘনত্ব মাপার জন্য প্রায় 10 দিন ধরে এক নাগাড়ে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের নেতা প্রখ্যাত নোবেল বিজ্ঞানী অধ্যাপক গিয়াককিন্নি। বাকি সব কর্মী বলতে পারেন রাত দিন চোখে আমাদের ঘুম ছিল না। মাথার ওপর 24 ঘন্টা সূর্যের আলো, পায়ের নিচে স্ফটিক শুভ্র বরফের আঙিনা, আকাশের বুকে সূর্য যেন প্রস্ফুটিত একটি গোলাপ। মাঝে মাঝে পর্যায়ক্রমে তাঁবুর মধ্যে এসে আমরা বিশ্রাম করছিলাম। কখনো বা সেসব তথ্য আমরা সংগ্রহ করছিলাম, তাদের নিয়ে আলোচনা। তার বাইরে জীবন বলে যে কোনো বস্তু থাকতে পারে আমরা ভুলেই গিয়েছিলাম। হয়তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। মেরু অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে মুহুর্মুহু নাচন, বরফের বুকে সূর্যের আলোর যে রকমের বর্ণালী, আমরা জানি তাদের রহস্য ভেদ করা সম্ভব হলে সারা পৃথিবীর মানুষের কাছে এক নতুন আশার দিগন্ত খুলে যাবে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমরা যেখানে তাঁবু বসিয়েছিলাম, আমরা ছাড়া আর কোনো প্রাণী সেখানে আমাদের চোখে পড়েনি। তাঁবু থেকে প্রায় 300 গজ দূরে শক্ত বরফের মাঝখানে ছিল একটা নালা, চড়া প্রায় 100 ফুট। নালাটি অনুসন্ধান করে বের করেছিলেন ডক্টর মেনন। আন্তর্জাতিক মেরু অনুসন্ধানের পক্ষ থেকে আমাদের এই বিজ্ঞানী দলটি সরাসরি দক্ষিণ আমেরিকার কেপ হর্ন থেকে যাত্রা করেছিল মাস 2 আগে। মাঝি মাল্লা এবং বিজ্ঞানী মিলিয়ে জাহাজের মোট যাত্রী প্রায় 300। আবহাওয়া মাপার জটিল যন্ত্রপাতি ছাড়া এই জাহাজে ছিল 3টি হেলিকপ্টার, একটি প্লেন, 2টি বরফ কাটার বুলডোজার এবং একটি ডুবোজাহাজ। আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম ঠিক যে জায়গাটায় বসে আমাদের অনুসন্ধান চালাতে হবে সেটি মূল সমুদ্র থেকে প্রায় 30 মাইল দূরে। ঠিক হয় সমুদ্রে জাহাজ নোঙর করে আমাদের একটি হেলিকপ্টারে চড়ে সেখানে গিয়ে হাজির হব। অসুবিধের কোনো কারণ নেই। এ জায়গাটি উপত্যকার মতো মসৃণ। বলতে পারেন এইভাবেই আমরা পরিকল্পনা করে এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বাদ সাধলেন ডক্টর মেনন। ডক্টর মেনন বললেন, বায়ার্ডের যেখানে আমরা ঘাঁটি করব বলছি জায়গাটা আমার চেনা। বছর 3 আগে একটি ভূতাত্ত্বিক অনুসন্ধান দলের সঙ্গে এখানকার বিস্তৃত অঞ্চলে আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। দেখেছি এখানে বরফ আছে ঠিকই, কিন্তু কখনো বরফের ফাঁকে দেখা দেয় ছোটোখাটো নালা। সমুদ্র থেকে আপনারা ঠিক বুঝতে পারবেন না, কারণ সমুদ্র থেকে ওইসব নালা বেশ কিছুটা দূরত্ব বরফের নিচ দিয়ে এগিয়ে যায়, পরে বরফ ভেদ করে ওপরে উঠে আসে। ডক্টর মেনন কথা বলছিলেন অধ্যাপক গিয়াককিন্নির কেবিনে বসে। আমাদের জাহাজ একটি অশরীরী আত্মার মতো নোঙর করে দাঁড়িয়ে। সেদিন ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। জাহাজের মাস্তুলের ওপর বসেছিল একটি অ্যালবাট্রস পাখি, কয়েকটি সামুদ্রিক চিল। পাখিগুলি কেপ হর্ন থেকে জাহাজের আনাচে কনোচে লেগে রয়েছে। এবার ওরা আমাদের সঙ্গী। ডেকের ওপর ফারের জামাকাপড় চড়িয়ে 2-1 মাল্লা কি সব যন্ত্রপাতির কাজকর্ম দেখাশোনা করছিল। অধ্যাপক গিয়াককিন্নির কেবিন থেকে ওদের আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। গিয়াককিন্নির কেবিনে উপস্থিত ছিলাম আমরা সবাই, অর্থাৎ বায়ার্ড বরফের ওপর নেমে যারা গবেষণা চালাবেন। আমাদের মধ্যে প্রবীণতম ব্যক্তি বলতে ডক্টর গিয়াককিন্নি। বছর 5 আগে মহাজাগতিক রশ্মির সঙ্গে পৃথিবীর চুম্বকের অদ্ভুত এক প্রতিক্রিয়ার কথা বিশ্লেষণ করে 60 বছরের এই বিজ্ঞানী নোবেল পুরস্কারে বৃত হন, বাড়ি মিলানে। তবে জীবনের সবটাই তাঁর কেটেছে কখনো উত্তর মেরুতে, কখনো বা দক্ষিণ মেরুতে। তাঁর ধারণা, তাঁর তত্ত্ব আবহাওয়া নিয়ন্ত্রণ করতে মানুষকে
একদিন সাহায্য করবে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সুমিত্রা মালহোত্রা বিকিরণ বিজ্ঞানের ওপর গবেষণা করে এর মধ্যে যথেষ্ট নাম করেছিল। বলতে পারেন আমাদের দলের সেই একমাত্র কনিষ্ঠতম বিজ্ঞানী। এর আগে মহাকাশ প্রকল্পের সঙ্গে সে যুক্ত ছিল। এখন তার বয়স 30। ভারতীয় মেয়েদের মধ্যে এত বেশি মনের জোর বড় একটা দেখা যায় না, আর তার জন্যই এ দলে কাজ করার জন্যে সে নির্বাচিত হয়েছিল। সুমিত্রা আমার সহকারী। ডক্টর শেকভ ইউক্রেনের মানুষ। ডক্টর আকাউয়া টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের অধ্যাপক। জাপানের যে কয়েকটি দল দক্ষিণ মেরু অঞ্চলে গত 10 বছর ধরে গবেষণা চালাচ্ছেন, তিনি তাদের সঙ্গে জড়িত। মেরু অঞ্চলে সকাল সন্ধে বলে কিছু নেই, কারণ দিনের অথবা রাত্রের আলো বলতে যা বোঝায় সেই একটানা প্রত্যুষ অথবা প্রদোষ। ঘড়ির কাঁটার সঙ্গে জীবনটাকে মিলিয়ে কখনো আমরা ঠিক করে নিচ্ছিলাম এই হলো ভোরবেলা, এই মধ্যাহ্ন অথবা মধ্যরাত্রি। যে সময়ের কথা বলছি তখন আপনাদের পৃথিবীতে বলতে পারেন সকাল। ডক্টর মেননের কথা শুনে অধ্যাপক গিয়াককিন্নি কি যেন ভেবে নিলেন। তারপর বললেন, আমি জানি কি আপনি বলতে চান ডক্টর, কিন্তু সেটা খুব ঝক্কির মতো কিছু হবে না? ডক্টর মেনন বললেন, মেরু প্রদেশের প্রতিটি মুহূর্তই তো ঝক্কি নিয়ে বেঁচে থাকা প্রফেসর। না, আমি খুব আশাবাদী নয়, তবে মনে হচ্ছে এই ঝক্কিটা আমরা নিতে পারি। তাহলে ব্যাপারটা আপনি খোলসা করেই বলুন, গিয়াককিন্নির প্রশ্ন। ডক্টর মেনন কফির কাপে চুমুক দিয়ে কেবিনের দেয়ালে টাঙানো ম্যাপটির দিকে এগিয়ে গেলেন। আমরা নিশ্চুপ হয়ে তাঁর কথাবার্তা শুনতে লাগলাম। ম্যাপের ওপর লাঠির ডগা দিয়ে ডক্টর মেনন বলতে শুরু করলেন, এই যে আমাদের জাহাজটা এখানে দাঁড়িয়ে, এখান থেকে 100 গজ দূরে লক্ষ্য করুন। হ্যাঁ, এই তো যদি আমি ভুল না করি, করব না বলি মনে হয়, কারণ গত বছর এ পথ ধরেই আমাকে চলতে হয়েছিল। তাহলে আমি হলফ করে বলতে পারি এখানে একটি হ্রদের দেখা নিশ্চয়ই আমরা পাব। হ্রদ? সুমিত্রার কণ্ঠে বিস্ময়। হ্যাঁ, হ্রদ। মেনন বলে যেতে লাগলেন, আয়তনে আমাদের ডাল হ্রদের মতো। হ্রদের জল গরম, এর নিচ দিয়ে বয়ে চলেছে একটি উষ্ণ স্রোত। মে মাসের গোড়ায় এই হ্রদের ওপরকার বরফ গলে যায়, চারপাশে গাঢ় সাদা বরফের স্তূপ। অধ্যাপক গিয়াককিন্নি একটু থামলেন ডক্টর মেনন। বলুন, আমি শুনে যাচ্ছি। গিয়াককিন্নির উত্তর, জাহাজের পেছন দিকের ফাঁড়িটার মধ্যে দিয়ে ডুবোজাহাজে করে আমরা এগিয়ে গিয়ে ওই হ্রদে গিয়ে পড়ব। তারপর সোজা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেলে 1/2 মাইলের মধ্যে পৌঁছে যাব ওই বরফের পাহাড়টার ঠিক গোড়ায়। ডক্টর মেনন আর একবার থামলেন। বলে যান, রেশ ধরিয়ে দেবার চেষ্টা করলেন অধ্যাপক গিয়াককিন্নি। আর সব শ্রোতা তখন পাথরের নীরবতা নিয়ে রুদ্ধশ্বাসে ডক্টর মেননের কথা শুনে চলেছেন। একটু থামলেন ডক্টর মেনন, হয়তো কি ভেবে নিলেন। শুনুন ডক্টর গিয়াককিন্নি, শুরু করলেন ডক্টর মেনন, এই যে বরফের পাহাড়টা দেখছেন, আমি হলফ করে বলতে পারি স্থলপথে এটিকে অতিক্রম করা বলতে পারেন একেবারেই অসম্ভব। অথচ যে জায়গায় গিয়ে আমাদের গবেষণা চালাতে হবে, সেখানে যেতে হলে এই বরফের পাহাড় আমাদের অতিক্রম করতেই হবে। আমরা কি হেলিকপ্টারের সাহায্য নিতে পারি না? আমার প্রশ্ন। জানি ডক্টর বাসু,
আমার প্রশ্ন শুনে মন্তব্য করলেন ডক্টর মেনন। জানি হেলিকপ্টারই একমাত্র পথ, তবু এক্ষেত্রে হেলিকপ্টার কোনো কাজেই লাগবে না, কারণ আজ 18ই মে। এ সময় ওদিকটায় অদ্ভুত এক ধরনের ঝড় শুরু হয়, রহস্যজনক ঝড়। গতবার ওই ঝড়ের মধ্যে পড়ে খুবই বিপদে পড়তে হয়েছিল আমাদের। ঝড়ের সঙ্গে প্রচণ্ড শব্দ, আমরা বলি বরফের আর্তনাদ, শীষ, এক নাগাড়ে একের পর এক শীষ। বায়ার্ডের আকাশ বাতাস সেই শীষে মুখরিত হয়ে ওঠে। মনে হয় ওই শীষ আমাদের মগজের মধ্যে তীক্ষ্ণ তীরের মতো ঢুকে গিয়ে পাগল করে দেবে। মানে? ডক্টর আকাউয়ার কণ্ঠে বিস্ময়। নিয়ত, ইম্পসিবল। ডক্টর শেকভ। আপনি বলে যান ডক্টর মেনন, শীষের ব্যাপারটা আমার জানা আছে, তার রহস্য উদ্ধার করাও তো আমাদের গবেষণার একটি অঙ্গ। গিয়াক্ষিনী। অতএব বুঝতেই পারছেন স্যার, ডক্টর মেনন শুরু করলেন। প্রথমত ঝড়ের আশঙ্কা, তেমন কিছু ঘটলে হেলিকপ্টার নামানোর প্রশ্নই ওঠে না। তাছাড়া যদি তেমন শীষের দৌরাত্ম চলে, দুম করে সেখানে উপস্থিত হওয়াটাও বিপজ্জনক নয় কি? তাহলে আপনার মতলবটা কি বলুন? আমার প্রশ্ন। খুবই সহজ। ম্যাপটির দিকে তাকালো। এই যে হ্রদের এদিকটা পাহাড়ের নিচে এসে শেষ হয়ে গেছে, ঠিক এইখানে 100 ফুট নিচে নেমে যান, জলের নিচে বলছি, দেখবেন প্রায় 50 ফুট সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে চলে গেছে উষ্ণ জলের স্রোত, প্রায় আধ মাইল। অসুবিধা কিছু নেই, ডুবোজাহাজে চড়েই এই পথটুকু আমরা পাড়ি দিতে পারবো। একবার আমি গিয়েছিলাম ডক্টর গিয়াক্ষিনী। তারপর দেখবেন আমরা একটা ক্ষুদে নদীর মধ্যে হাজির হয়েছি, আর সেই নদী পথে এগোলেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। ডক্টর মেনন এমনভাবে কথাগুলি বলে গেলেন, ভাবটা এই, এ আর এমন কি শক্ত কাজ। কিন্তু আমাদের মুখ তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বেচারা সুমিত্রা যেন আরও নির্জীব। অধ্যাপক গিয়াক্ষিন্নির মুখ দেখে ঠিক তিনি কি ভাবছেন বোঝা গেল না। ক্ষণিক নীরবতা। বুঝতে পারছি এত বড় ঝক্কিটা আপনারা নিতে চান না, কথা বললেন ডক্টর মেনন। তা এসব ক্ষেত্রে কে না একটু ভেবে দেখতে চায় বলুন? নিজেদের ইচ্ছে জ্যান্ত কবরস্থ হতে নিশ্চয়ই কেউ চায় না, কথা বললেন ডক্টর আকাউয়া। ডিজনির ছবিতে এমন ধরনের ঘটনা দেখেছি। সভ্য মানুষরা নৌকায় করে স্রোতের টানে ছুটে চলেছে, পিছনে তাদের ধাওয়া করেছে বর্বর কোন উপজাতি। সভ্য মানুষদের নিয়ে হঠাৎ এক সুড়ঙ্গের মধ্যে নৌকোটি ঢুকে গেল, উঁচু পাহাড়ের ভেতর দিয়ে সেই সুড়ঙ্গ। কিছুক্ষণ পর দেখা গেল পাহাড় ফুঁড়ে ওরা আবার বেরিয়ে এলো। কিন্তু ভেবে পাচ্ছি না, আমরা তো ঠিক সিনেমার নায়ক নায়িকা নই। এতক্ষণ পর কতকটা আত্মগতভাবেই যেন ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে বসল সুমিত্রা। অধ্যাপক গিয়াক্ষিন্নি বুঝতে পেরেছিলেন ব্যাপারটার তাৎপর্য। দুর্ধর্ষ মানুষ, মেরু অঞ্চলের আনাচে কানাচের বিপদ এ তার জানা। যে জায়গাটায় আমরা অনুসন্ধান করতে চলেছি তিনি জানতেন সেখানে যাওয়ার পথে বিপদ অনেক। হয়তো দিন 15 আগে পৌঁছতে পারলে এ ধরনের ঝক্কি তাঁকে নিতে হতো না, কারণ ওই সময় এ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা ছিল কম। হয়তো হেলিকপ্টারে চড়েই পাহাড় টপকেই গন্তব্যস্থলে তারা পৌঁছে যেতে পারতেন। কিন্তু পৌঁছতে দেরি হয়ে গেল। কেপ হর্ন থেকে যে পথ ধরে তাঁরা জাহাজটি চালিয়ে আনছিলেন তার সামনে হঠাৎ একটি হিমশৈল এসে পড়ায় তাকে বাঁচিয়ে পথ চলতে গিয়ে এই দেরি। ডক্টর শেকভ বললেন, আপনি কিছু কথা বলুন প্রফেসর। আমার কথা ডক্টর মেনন যা বলছেন
তা মেনে চলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ডক্টর শেকভ। কারণ একটি, যে গবেষণার জন্য এখানে আমরা উপস্থিত তার গুরুত্ব যে কত আপনারা জানেন। আন্তর্জাতিক তহবিল থেকে এর জন্যে প্রচুর টাকা পয়সা খরচ করা হয়েছে। তাছাড়া যে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করব বলে আমরা অনুমান করছি, যা 12 বছর অন্তরই শুধু একবার ঘটে, ঝক্কির কথা ভেবে নিশ্চয়ই আমরা তাকে উপেক্ষা করতে পারি না। সুমিত্রা এবং ডক্টর বাসু, নিজেদের কথা আপনারা ভাবুন তো। সেবার মহাকাশ যানে চড়ে ঊর্ধ্বাকাশে গবেষণা চালানোর সময় দূর গ্রহ জগতের সেই ভৌতিক মানুষগুলি আপনাদের যানটিকে লোপাট করার চেষ্টা করছিল, বলুন তখন আপনাদের যে মানসিক অবস্থা, যে ঝক্কি পোহাতে হয়েছিল, এই ঝক্কি কি তার চেয়েও বেশি? ডক্টর গিয়াক্কিনির কথা শুনে মৃদু হাসলাম আমি এবং সুমিত্রা। মনে মনে ভাবলাম, সে যে কত বড় ঝক্কি সে কথা আপনি অনুমানও করতে পারবেন না অধ্যাপক গিয়াক্কিনি। অর্থাৎ সিদ্ধান্তে পৌঁছানোর জন্যই কথা শুরু করলেন অধ্যাপক। আমাদের সামনে এখন দুটি পথ। এক, এমন গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ আমরা ছেড়ে দিতে পারি না। দুই, ডক্টর মেনন যে পথে আমাদের এগিয়ে যেতে বলেছেন সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ প্রফেসর। ডক্টর মেনন মৃদু হাসলেন। স্বীকার করছি, গোড়ায় সবাই আমরা যথেষ্ট ভয় পেলেও শেষ পর্যন্ত ডক্টর মেননের নির্দেশ আমরা পালন করেছি। মনে পড়ে সেটা 20শে মে। আমাদের গবেষণা জাহাজ সাউথ পোল নোঙর করে দাঁড়িয়ে রইল, আর আমরা বিজ্ঞানীরা সঙ্গী সাথী নিয়ে ডুবোজাহাজে নেমে পড়লাম। ডুবোজাহাজের ক্যাপ্টেন এডিসন লি মার্কিন মুলুকের লোক। মার্কিন দেশের পোলারিস নামে পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজে কিছুদিন তিনি ন্যাভিগেটরের কাজ করেছিলেন। ওই সময় আলাস্কার উত্তরে প্রায় 30 মাইল চওড়া একটি বরফের পাহাড়ের নিচে দিয়ে একবার তাঁকে পোলারিসকে চালিয়ে নিয়ে যেতে হয়েছিল। এডিসন লির বয়স বছর 40। তিনিই আমাদের মনোবল জুগিয়ে বললেন, আরে কোনো ভয় নেই মশায়েরা, এই যা করতে চলেছি বলতে পারেন আমাদের কাছে ছেলে খেলা। পোলারিসে যা করেছিলাম আপনারা ভাবতেও পারবেন না। আমাদের ক্যাপ্টেন ছিলেন ডোনাল্ড স্মিথ। অমন বেপরোয়া মাল্লা জীবনে আমি দেখিনি। হ্যাঁ, সেই আলাস্কার ব্যাপারটা বুঝলেন কিনা, আমরা আগে থেকে কেউ তো ভাবতেই পারিনি। সমুদ্রের নিচে দিয়ে এগিয়ে চলেছি, এমন সময় ক্যাপ্টেন এসে বললেন, শোনো লি, এবার একটা কাণ্ড করবে। ওই উত্তর মেরুর যেদিকে আমাদের যাওয়ার কথা, আমার ধারণা ছিল হয়তো ফাঁকা জলই পাবো শেষ পর্যন্ত আমরা। কিন্তু হায় ভগবান, জল কোথায়? এই সবই তো বরফ। বরফের পাহাড় সারা সমুদ্র জুড়ে ভাসছে। তো ক্যাপ্টেন স্মিথ বললেন, থামলে চলবে না, এর নিচ দিয়ে চলো, আমরা এগিয়ে যাই। তো শেষ পর্যন্ত আমরা তাই করলাম। হ্যাঁ, এই যে আমি একটা আস্ত বরফের পাহাড়ের নিচে হামাগুড়ি দিয়ে পোলারিসকে ওপারে ঠেলে নিয়ে গিয়ে তুললাম। জবর বক্তৃতা বাবা, মনে মনে বললাম আমি, আর বললাম, তুমি বাবা মাল্লা, তোমার মতো বুকের পাটা আমরা পাবো কোথায়? না, কোনো বিপদ হয়নি। ডক্টর মেননের নির্দেশ মতো এবং এডিসন লির কৃতিত্বে বায়ার্ডের সেই বরফ পাহাড়ের নিচে দিয়ে সত্যিই আমরা বহাল তবিয়তে গিয়ে উঠলাম আমাদের মূল ঘাঁটিতে। তারপর এক এক করে 7 দিন কেটে গেল। একের পর এক চলতে লাগলো অনুসন্ধানের কাজ। সে যে কি শক্ত কাজ, কি বলবো। মূল খণ্ডের পরিবেশে বসে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। প্রথম দিনটিতে মনে হলো, আমরা এলাম কোথায়? শুধু বরফ আর বরফ, তার উপর ছড়িয়ে রয়েছে ঘন কুয়াশা,
রোদ্দুরের আলো সেই কুয়াশার মধ্যে দিয়ে অনেক কষ্ট করেই যেন পৌঁছচ্ছিল সেখানে। আমরা সবাই সাধারণ পোশাকের উপর এক প্রস্থ করে চামড়ার পোশাক পরে নিয়েছিলাম। এছাড়া বাইরে কাজ করার সময় পরতে হচ্ছিল খুব পাতলা নাইলনের জামা এবং জ্যাকেট, অবশ্য চামড়ার তৈরি পোশাকের ভেতরে। পাতলা নাইলন জ্যাকেটের বুননের মধ্যে দিয়ে বোনা ছিল খুব সূক্ষ্ম তারের জাল। জ্যাকেটের মধ্যে ব্যাটারির বিদ্যুতে সেই জাল গরম করার ব্যবস্থা ছিল। অর্থাৎ বলতে পারেন প্রত্যেকেই আমরা শরীরের ওপরে একটি করে ইলেকট্রিক হিটার চাপিয়ে চলাফেরা করছি। মূল তাঁবু থেকে প্রায় 300 মিটার ব্যাসের জায়গা জুড়ে বসানো হলো একটি করে নাইলনের আধারগুলি দেখতে ঠিক কফিনের মতো। আমার এবং সুমিত্রার কাজ ছিল এক একটি আধারের মধ্যে চিত হয়ে শুয়ে ক্যামেরার সাহায্যে মেরুর আকাশের ছবি তোলা। ডক্টর মেনন এবং ডক্টর আকাউয়া চৌম্বক ক্ষেত্রের ম্যাপ তৈরি করতে লাগলেন, আর ডক্টর শেকাভ এবং গিয়াকিনি কাউন্টার গিয়ে সেইখানকার বাতাসের মধ্যে ছড়িয়ে থাকা অয়ন কণার মাত্রা মাপতে লাগলেন। হ্যাঁ, আমরা সবাই যেন যন্ত্র, এক একটি কাজের দায়িত্ব নিয়ে রুটিন মাফিক কাজ করে চলেছি। পরস্পরের সঙ্গে কথা বলছি শুধু ততটুকুই যতটুকু না বললে চলে না। এখানে দিন রাতের হিসেব জুগিয়ে চলেছে হাতের ঘড়ি দেখে আমরা ঘুমোচ্ছি, খাওয়া দাওয়া করছি। বলতে পারেন প্রথম 3 দিন ভালোভাবেই কেটেছিল আমাদের। সন্ধ্যের দিকে ডুবোজাহাজ থেকে লি এসে আমাদের তাঁবুতে আড্ডা জমাতেন, আর কত রকমের গল্পই না তাঁর ঝুলিতে ছিল। বলতে পারেন ভদ্রলোক বেশ জমিয়ে রেখেছিলেন আমাদের। কিন্তু 4র্থ দিন থেকে শুরু হলো নানান উপসর্গ। ভোরে ব্রেকফাস্টের সময় দেখা গেল সুমিত্রা অনুপস্থিত। ডক্টর গিয়াকিনি বললেন, কি ব্যাপার দেখুন তো ডক্টর বাসু, আপনার ছাত্রী ডক্টর মালহোত্রা আবার এত দেরি করছে কেন? সুমিত্রা গবেষণা করেছিল আমার কাছে, সেই সুবাদে আমার ছাত্রী, আমার থেকে বছর 6 ছোট। ওকে আমার ভালো লাগতো 3টি কারণে। অমন ধৈর্য, সহনশীলতা এবং কোমল স্বভাবের মানুষ বড় একটা দেখা যায় না। ব্রেকফাস্টের টেবিলে বলতে গেলে সব দিন প্রথম হাজির হতো সেই। আজ তার ব্যতিক্রম দেখে খানিকটা উদ্বিগ্ন না হয়ে পারলাম না। ডক্টর গিয়াকিনিকে বললাম, দেখি ওর আবার শরীর খারাপ হলো কিনা, মেয়েদের ব্যাপার তো। বলেই সুমিত্রার তাঁবুতে গেলাম। ঠিক যা সন্দেহ করেছিলাম তাই। বিছানার ওপর সুমিত্রা তখন শুয়ে। দেখে মনে হলো যেন তখনও গাঢ় নিদ্রায় মগ্ন। খানিকটা অবাকই হলাম। এমন তো হয় না, কানের কাছে অ্যালার্ম বেজেছে অথচ সুমিত্রার ঘুম ভাঙেনি। এ কেমন কথা? এগিয়ে গিয়ে সুমিত্রার কপালে হাত রাখলাম। না, জ্বর হয়নি। ডাকলাম, সুমিত্রা। সুমিত্রা সাড়া দিল না। আবার ডাকলাম, সেই সঙ্গে হাত ধরে ঝাঁকুনিও দিলাম। সুমিত্রা এবারে একটু নড়ে উঠল। তারপর, হ্যাঁ বলতে পারেন, এক মুহূর্তগতভাবে যেন কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। সে এমনভাবে জড়িয়ে ধরল তাকে ছাড়ানো দায়। বিশ্বাস করুন, পরিষ্কার বুঝতে পারলাম সে আতঙ্কিত। ভয়ে তার 2 চোখ যেন বসে গেছে, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। কি ব্যাপার সুমিত্রা? এমন অভাবিত ঘটনায় আমি হকচকিয়ে উঠলাম। সুমিত্রা কোনো কথা বলল না, বরং আরো সজোরে আমাকে আঁকড়ে ধরল, যেন একেবারে শিশুর মতো। সুমিত্রার চিৎকার পাশের তাঁবু থেকেও শোনা গিয়েছিল। শব্দ শুনে সবাই এসে হাজির হলেন এবং ওই অবস্থায় আমাদের দেখে
মুহূর্তের জন্য কারোর মুখে কোনো কথা সরল না। আমার অবস্থাটা ভাবুন একবার। হতে পারি আমরা বিজ্ঞানী, তবু সুমিত্রা মেয়ে, বয়স কম, তাতে আবার সুন্দরী। সবার সামনে এভাবে তাকে বক্ষ লগ্ন করে এভাবে দাঁড়িয়ে, অত শীতেও আমার শরীরে ঘাম দেখা দিল। হতভম্ব আমরা সবাইও। ডক্টর গিয়াক্কিনি বললেন, গুড গড, হোয়াটস রং ডক্টর বাসু? আমারও সেই একই প্রশ্ন ডক্টর গিয়াক্কিনি। সংক্ষেপে উত্তর দিলাম আমি। সুমিত্রার তাঁবুতে এসে দেখি সুমিত্রা ঘুমোচ্ছে। জ্বর এলো কিনা দেখার জন্য কপালে হাত রাখতেই কেমন পাগলের মতো লাফিয়ে উঠে চিৎকার করে উঠল, তারপর এইভাবে আমাকে জড়িয়ে ধরেছে। আমার কথা শুনে ডক্টর গিয়াক্কিনি খানিকটা গম্ভীর হলেন। তাঁর সারা মুখে ছড়িয়ে পড়ল অপূর্ব এক পিতৃসুলভ করুণা। তিনি আস্তে আস্তে এগিয়ে এসে সুমিত্রার মাথায় হাত রাখলেন। 1 মিনিট বিরতি। তাঁবুর মধ্যে এক অশরীরী নিস্তব্ধতা। আমি জানতাম এমন একটা কিছু ঘটতে পারে। পেছন থেকে অস্ফুট কণ্ঠে কথা বললেন ডক্টর মেনন। তার মানে? আমি এবং সবাই চমকে উঠলাম। আপনি কি বলতে চান ডাক্তার মেনন? অধ্যাপক গিয়াক্কিনির প্রশ্ন। Maybe it is due to cosmic particle. কতকটা স্বগতোক্তির মতোই শোনালো ডক্টর মেননের কণ্ঠস্বর। আরে কি সব আবল তাবল বকছেন? ডক্টর শেখভ। আপনি দয়া করে আমার সঙ্গে একটু আসুন তো ডক্টর শেখভ। বলেই কতকটা হির হির করে টানতে টানতেই ডক্টর শেখভকে নিয়ে ডক্টর মেনন সুমিত্রার তাঁবুর বাইরে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, ভয়ের কোনো কারণ নেই। সুমিত্রাকে ধীরে সুস্থে আপনারা বিছানার উপরে শুইয়ে দিন, 0.5 ঘন্টার মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। হলেও তাই। ডক্টর মেনন কি বলে গেলেন সেটা বুঝে ওঠার আগে আমাদের মনে হলো সুমিত্রাকে সুস্থ করে তোলা আগে আমাদের দরকার। ধরাধরি করে সুমিত্রাকে তার বিছানার উপরে নিয়ে গিয়ে শোয়ালাম। ইতিমধ্যে আমাদের দলে ডাক্তার পিটার স্মিথকে খবর দেওয়া হয়েছিল। তিনি তাঁর তাঁবুতে বসে খুব ভোর থেকেই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত কতগুলো তথ্য পরীক্ষা করে দেখছিলেন। বছর 50 বয়সের এই ভদ্রলোকের বাড়ি টেক্সাসের অস্টিন শহরে। খুব গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু সেটা তাঁর বাইরের চেহারা। ভেতরে আস্ত একটি রসালো তরমুজ। প্রচণ্ড পরিশ্রমী, খুঁতখুঁতে। দক্ষিণ মেরুতে এর আগেও কয়েকবার এসেছেন তিনি। তাঁর ধারণা এ হল সুস্থ মানুষদের পাগল করে তোলার জায়গা। মনে পড়ে সাউথ পোল জাহাজের কেবিনে বসে ডক্টর স্মিথ কয়েকবার কথা বলেছিলেন। ডক্টর শেখভ সে কথা শুনে মন্তব্য করেছিলেন, আরে আপনি ঠিক কি বলতে চান ঠিক মালুম হচ্ছে না ডক্টর স্মিথ। ডক্টর স্মিথ বলেছিলেন, আমার কথা খুব সোজা। আরে মশাই, মানুষ তার সাঙ্গ পাঙ্গ না নিয়ে একা বেঁচে থাকতে পারে? আপনার নিজের কথাই ভাবুন না কেন। আপনি আসছেন কাজাখস্তান থেকে। ভাবুন তো একবার, কি সুন্দর পরিবেশই না কাজাখস্তানে। রং বেরং পোশাক পরে মানুষের চলাফেরা, কত রকমের গাছপালা, পশু পাখি, সূর্য ওঠে অস্ত যায়, সারাদিন ধরে কত পশু পাখি, মানুষের হট্টগোল। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির রং পাল্টায়। গাছের ডালে সবুজ পাতা গজায়, সে পাতার রং পাল্টায়। মাঝপথে আমি মন্তব্য করলাম, ডক্টর স্মিথ, আপনি দেখছি একটা সাচ্চা কবি। আমরা সবাই কবি ডক্টর বাসু, মৃদু হেসে মন্তব্য করলেন ডক্টর স্মিথ। এসব যাদের মনে ভালোবাসা জাগায় না, তারা বেঁচে থাকতে জানে না। আসলে এইসব ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে আছে বলে আমি জানি না। যা বলছিলাম, আমরা যে দেশে চলেছি তার
কিছুই নেই সেখানে। কল্লোলিনী প্রকৃতি, সেখানে যেন নিষ্প্রাণ পাথরের স্তূপ। বৈচিত্র্য, ছ্যা, শুধু বরফ। আর প্রতি মুহূর্তে এই বুঝি প্রাণ গেল এমন ভাবনা নিয়ে কেউ বেঁচে থাকতে পারে মশাই? বলবেন হয়তো বিপদ আছে ঠিকই, কিন্তু পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্যই তো ভয়ঙ্করী মেরু রাজ্যে আমরা এসেছি। আপনারা কি বলবেন জানি না মশাই, আমার কথা পৃথিবীর মানুষের বেঁচে থাকার কথাই যদি বললেন, তাহলে আমার প্রশ্ন, সেই মানুষগুলির মধ্যে কি আমরা পড়ি না? ডক্টর স্মিথের কথা শুনে তার প্রতি আমি সশ্রদ্ধই হয়ে উঠেছিলাম। মনে হয়েছিল তিনি শুধু যে ভালো চিকিৎসক তাই নন, একজন দার্শনিকও বটেন। মানুষের প্রতি যার ভালোবাসা অসামান্য। হয়তো এটাই তিনি ইঙ্গিত করেছিলেন। মেরু অঞ্চলে প্রচুর তেল, খনিজ পদার্থ এসব রয়েছে, তাদের উদ্ধার করতে পারলে পৃথিবীর মানুষ উপকৃতই হবে। কিন্তু ইতিহাস থেকে দেখা যায় যেন উল্টোটাই হচ্ছে শেষ পর্যন্ত। সম্ভার যত বাড়ছে, মানুষ নিজের কাছ থেকেই তত বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জীবন ধারণ চলে, বাঁচা যায় না। বলতে কি, ডক্টর স্মিথকে আমার দারুণ ভালো লেগেছিল সেদিন। বায়ার্ডে এসে দেখলাম তিনি বেশিরভাগ সময় একাই থাকতে চান যেন। শুধু সন্ধ্যের দিকে 1 ঘন্টার জন্যে আমাদের সঙ্গে বসতেন। তখন রাতের খাবারের সময়। বসেই প্রথম দিকে এক এক সময় আমাদের কার শরীরটা কেমন যাচ্ছে শুনে যেতেন। অতঃপর শুরু হতো গল্প। সেখানেও দেখতাম তিনি পরকে দিয়ে গল্প বলাতে পছন্দ করতেন বেশি। আর যখন কেউ বলতো, তখন মাঝে মাঝে ছোট্ট এক একটি মন্তব্য করতেন, রসিক মন্তব্য। তরমুজের রসের মতোই রসালো। খুব ভালো লাগতো আমাদের। তারপর গল্প শেষ করে চলতো এক প্রস্থ ওই স্বাস্থ্য পরীক্ষার পালা। এ কাজটি তিনি করতেন সকালে এবং সন্ধে 2 বার। ডক্টর স্মিথ তাঁর স্বভাবসুলভ ব্যক্তিত্ব নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন সুমিত্রাকে। আর আমরা পাথরের মতন দাঁড়িয়ে দেখতে লাগলাম। 8 ঘন্টার মধ্যে রক্তের চাপ, ইসিজি এসব রুটিন পরীক্ষা শেষ হলো। ডক্টর স্মিথ বললেন, সামান্য স্নায়বিক দুর্বল্য, সেরে উঠবেন এক্ষুনি, ভাবনা নেই। তারপর সুমিত্রার পাশে বসে তার মাথার দুপাশে মৃদু ম্যাসাজ করতে লাগলেন। তাতে ফল হলো। মিনিট 15 মধ্যেই সুস্থ হয়ে উঠল সুমিত্রা। স্বাভাবিক অবস্থা ফিরতেই আশেপাশে আমাদের ভিড় দেখে লজ্জায় রাঙা হয়ে উঠল সুমিত্রা। বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করল। ডক্টর স্মিথ বললেন, আর একটু পরে উঠবেন ডক্টর মালহোত্রা, চিন্তার কারণ নেই। আমি দুঃখিত ডক্টর, আপনাদের ওপর অত্যাচার হয়ে গেল অনেকটা, কুণ্ঠার সঙ্গে উত্তর করল সুমিত্রা। আরে দ্যাটস অল রাইট, এমনটি আমাদেরও ঘটতে পারত। কিন্তু ব্যাপারটা কি, কেন এমন হলো? ঘণ্টা 2 পর তার উত্তর দিল সুমিত্রা। আর সব বিজ্ঞানীরা তখন যে যাঁর কাজে ব্যস্ত, নিজের নিজের জায়গায় গিয়ে সবাই পর্যবেক্ষণের কাজ শুরু করে দিয়েছেন। সুমিত্রা এবং আমি শুধু তাঁবুর মধ্যে বসে। ডক্টর স্মিথের উপদেশেই আমাকে থাকতে হয়েছিল। আমাকে আড়ালে ডেকে তিনি বলেছিলেন, দেখুন, আপনার ছাত্রী, অতএব ওর সঙ্গে খোলাখুলি কথা বলা আপনার পক্ষেই সবচাইতে সোজা হবে। গল্প স্বল্প করে ওকে আপনি একটু চাঙা করে রাখুন। সুমিত্রা বলল, কেন এমন হলো আমি তা বলতে পারবো না ডক্টর বাসু। জানি না ঠিক কখন, মনে হয় ওই ভোরের দিকেই হবে, কারণ ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ আমি
শুনেছিলাম বিছানা থেকে উঠব, এমন সময় মনে হলো আমার চোখের সামনে সমস্ত যেন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে খুদে খুদে আলোর স্ফুলিঙ্গ, এক একটা স্ফুলিঙ্গ প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে, কখনো বা ঘুরপাক খাচ্ছে। মাথাটা ঘুরে উঠল আমার, আর হঠাৎ ওই সময় মনে হলো একটা বিরাট ছায়া, একটা দানবের মতো মানুষ যেন আমাকে গ্রাস করতে ছুটে আসছে। হঠাৎ দৃষ্টিটা কেমন স্বচ্ছ হয়ে উঠল মুহূর্তের জন্য, আর দেখলাম আপনি আমার বিছানার পাশে দাঁড়িয়ে। আর সঙ্গে সঙ্গে কথাটা আর শেষ করল না সুমিত্রা। লজ্জায় তার মুখ আরক্তিম হয়ে উঠল। জানি, যেভাবে জড়িয়ে ধরেছিলে আমাকে যেন দৈত্যের সামনে পড়া শিশু। হালকা সুরে কথা বললাম আমি। এরপর কিছু হালকা রসিকতা, অর্থহীন কিছু গল্পগুজব। সুমিত্রা বিছানার উপর শুয়ে মাঝে মাঝে ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম, কখনো বা মাথার দুপাশটা ম্যাসাজ, যেমন করছিলেন ওই ডক্টর স্মিথ। মানব সভ্যতা থেকে হাজার হাজার মাইল দূরে সেই বরফের পরিবেশ, সেই একান্ত নির্জনতায় তাঁবুর মধ্যে আমরা শুধু দুজন। বাইরে যাঁরা, তাঁরা এক একটি যান্ত্রিক মানুষ, বিচ্ছিন্ন সত্তা, কিন্তু ভেতরে আমরা দুজন, অদ্ভুত অসহায় সুমিত্রা। আর যতখানি সম্ভব আমি তাকে মনোবল জুগিয়ে চলেছি। আর এই প্রথম আমার মনে হলো, মানুষের পরিপূর্ণ আশ্রয় যদি কিছু থাকে, তবে সেই আশ্রয় মানুষের মধ্যেই আছে। মানুষই মানুষের একমাত্র আশ্রয়। অর্থ, যশ, বিদ্বান, ক্ষমতা, ধুর ধুর, এসব বাজে কথা। দর্শন চিন্তা থাক। দুপুরের মধ্যেই সুমিত্রা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সন্ধ্যের দিকে ডক্টর স্মিথ মেডিকেল রিপোর্ট পেশ করলেন। তাতে দেখা গেল শরীরের দিক দিয়ে সুমিত্রা সুস্থ। সকালের দিকে তার মস্তিষ্ক কোষের মধ্যে অদ্ভুত ধরনের বৈদ্যুতিক তরঙ্গ দেখা গিয়েছিল। হ্যাঁ, এটাই অস্বাভাবিকতার কারণ। ডক্টর গিয়াকিনি প্রশ্ন করলেন, কিন্তু এমনটি হওয়ার কারণ কি? সঠিক বলা শক্ত, ডক্টর স্মিথের সংক্ষিপ্ত উত্তর। ডক্টর মেনন বললেন, আজ সকালের দিকে সুমিত্রার তাঁবু থেকে বেরিয়ে এসে বাইরের বাতাসের ওপর ডক্টর শেকভ আর আমি পরীক্ষা চালিয়েছিলাম। আমাদের কাউন্টারে আমার যতদূর মনে হচ্ছে ওই দু একটি মহাজাগতিক কণা দেখতে পেয়েছি। ইউ মিন কসমিক পার্টিকেল? ডক্টর গিয়াকিনির কণ্ঠে বিস্ময়। ঠিক তাই, বললেন ডক্টর মেনন। প্রাইমারি অর সেকেন্ডারি? ডক্টর আজাউয়ার প্রশ্ন। প্রাইমারি বলেই তো মনে হয়, ডক্টর মেনন। হরিবল! ডক্টর গিয়াকিনির কণ্ঠে বিস্ময়। কি করে এটা সম্ভব? আজ সারাদিন এখানকার চৌম্বক ক্ষেত্রের মধ্যে তেমন কোনো অস্বাভাবিকতা তো লক্ষ্য করিনি। ডক্টর আজাউয়ার প্রশ্ন। জানি না আপনি কি দেখেছেন ডক্টর আজাউয়া, তবে হ্যাঁ, ডক্টর শেকভ, আপনার কি মনে হয় না যা আমরা দেখেছি সেটা ঠিক? ডক্টর মেনন। ডক্টর শেকভ বললেন, ভুল করেছি বলে তো মনে হয় না। গম্ভীর হলেন ডক্টর গিয়াকিনি। এর তাৎপর্য যে কি সে কথা আমরা সবাই জানি। এরপর আমাদের ঝক্কি নিয়ে এখানে চলাফেরা করতে হবে। কিন্তু
ঠিক মাঝপথে এখানকার কাজকর্ম ছেড়ে চলে যাওয়াটা আমাদের ঠিক হবে না ডক্টর মেনন। আপনি আগামীকাল একটু ভালো করে পরীক্ষা করে দেখুন তো। খানিকটা আত্মপ্রত্যয় ফিরিয়ে আনার জন্যই যেন কথাটা বললেন ডক্টর গিয়াকিনি। কথাটা ঠিক। প্রচুর ঝক্কি এবং যথেষ্ট খরচ এমন ধরনের এক একটি অভিযানে। মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ফিরেও তো যাওয়া চলে না। চলে না ঠিকই, কিন্তু পরদিন থেকে যা শুরু হলো তারপর অনেকেই আর আমরা আশাবাদী হতে পারিনি। তখন সকাল প্রায় 5টা। ডক্টর গিয়াকিন্নির চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। পড়ি কি মরি করে তার ঘরে আসতেই দেখি অনেকে আগে থেকেই সেখানে হাজির। শুধু বিজ্ঞানীরাই নয়, যাঁরা অন্যান্য কর্মী তাঁরাও। একটি শয্যার ওপরে শুয়ে রয়েছে নির্জীবের মতো আমাদের ইলেকট্রিশিয়ান আলবার্তো। তার পাশে হাঁটু গেড়ে বসে ডক্টর স্মিথ। হ্যাঁ, একই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ সুমিত্রার যা হয়েছিল তাই। আলবার্তোর বন্ধু ক্রিস্টোফার বলল, গতকাল রাতে পানীয়র মাত্রাটা একটু বেশিই চড়িয়েছিল আলবার্তো। তারপর ঘুমিয়ে পড়ে, কিন্তু ভোরের দিকে উঠে উন্মাদের মতন চিৎকার শুরু করে দেয় সে। প্রথম দিকে মনে হয়েছিল ওই পানীয়েরই জের চলছে স্যার, কিন্তু সমস্ত জামাকাপড় খুলে উদম অবস্থায় যখন ওই সে বরফের ওপর ছুটোছুটি করার জন্য জবরদস্তি করতে শুরু করে দিল, আমরা তখন দারুণ নার্ভাস হয়ে গেছি। ডক্টর স্মিথ দেখে শুনে বললেন, ঠিক আছে, এবার তুমি থামো দেখি বাবু, বলেই ফার্স্ট এইড দিলেন। যখন আমরা কথাবার্তা চালাচ্ছিলাম সেই ফাঁকে ডক্টর গিয়াকিনি ডক্টর মেননকে নিয়ে কখন যে বাইরে চলে গেছেন আমরা টের পাইনি। তা স্মিথের চেষ্টায় আলবার্তো ধীরে ধীরে সুস্থ তো হয়ে উঠল। তারপর একে একে নিজের অভিজ্ঞতা সম্পর্কে যা বলল তার বিবরণ ওই সুমিত্রার অভিজ্ঞতারই মতন। না, কথাটা ঠিক তা নয়। এই ধরনের উপসর্গের সঙ্গে আমরা কেউই পরিচিত নই। জলবিহীন বরফ রাজ্যে একাকিত্ব বোধ শুনেছি মানুষকে নাকি মাঝে মাঝে পাগল করে তোলে, কিন্তু আপাতত তেমন সম্ভাবনা এক্ষেত্রে কোথায়? সন্ধ্যের দিকে এসব নিয়েই আলোচনা করলাম আমরা, কিন্তু অনেকক্ষণ কথা বলায় হঠাৎ আমি যেন আবিষ্কার করলাম এতক্ষণ আমরাই শুধু একতরফা কথা বলে চলেছি, আর আমাদের মধ্যে যে দুজন লোক মুখ হয়ে বসে রয়েছেন তাঁরা ডক্টর গিয়াকিনি এবং ডক্টর মেনন। ডক্টর আকাউয়া ব্যাপারটা হয়তো লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, দাঁড়ান মশাই, আপনারা এতক্ষণ অনেক তত্ত্বই তো হলো, এবার আপনারা একটু সবুর করুন। বরং হ্যাঁ, ডক্টর মেনন কিংবা স্যার গিয়াকিনি দয়া করে আপনাদের মুখের কুলুপ একটু খুলুন। ডক্টর আকাউয়া বিনয়ের ঢঙে কথা বলার সময় স্যার শব্দটি ব্যবহার করেন। ডক্টর আকাউয়ার এমন একটি প্রশ্নে পুরো তাঁবুটির মধ্যে মুহূর্তের মধ্যে এক পাথরের নিস্তব্ধতা। সবাই দেখলেন, নিমেষের জন্য চমকে উঠলেন ডক্টর গিয়াকিনি এবং ডক্টর মেনন। ওরা পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন। বোঝা গেল এসব ঘটনা সম্পর্কে কিছু একটা অনুমান ওরা করেছেন। হয়তো এসবের কারণ কি তা নিয়ে মাথাও ঘামিয়েছেন ওরা। ডক্টর আকাউয়া বললেন, দোহাই আপনাদের ডক্টর গিয়াকিনি, ডক্টর মেনন, দয়া করে কিছু বলুন। কারণ ডক্টর মেনন পরশুদিন আপনি কি যেন বলছিলেন না, ওই মহাজাগতিক কণা এমন কিছু যে ঘটতে পারে আপনি অনুমান করতে পেরেছিলেন। তা আপনি তো এসব কথা বললেন। তারপর ডক্টর শেকফকে টেনে নিয়ে কাউন্টার দিয়ে কী সব করলেন আপনি। তারপর থেকে দেখছি এ ব্যাপারে আপনি আর কোনো কথাই বললেন না। বলেছিলাম
কিন্তু হিসেবটা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তাছাড়া মহাজাগতিক কণা সম্পর্কে যা আমি তখন বলতে চেয়েছিলাম, তারপর এমন কিছু মানে আপনাদের বলার মতো তেমন কিছু ঘটেনি, বললেন ডক্টর মেনন। কারোরই বুঝতে অসুবিধা হলো না তার কণ্ঠে যথেষ্ট আড়ষ্টতা, কি যেন লুকোনোর চেষ্টা করছেন তিনি। এবং আর কোনো প্রশ্ন কেউ করার আগেই ডক্টর গিয়াকিন্নি অন্য প্রসঙ্গ পারলেন। তার পাশে বসেছিল সুমিত্রা। তার কাঁধে মৃদু চাপ দিয়ে স্নেহ কোমল স্বরে বললেন, এখন কেমন মনে করছো সুমিত্রা? গতকাল রাতে ঘুমের নিশ্চয়ই ব্যাঘাত হয়নি? সুমিত্রা মাথা নেড়ে জানালো, না, কোনো অসুবিধা হয়নি। ডক্টর আকাউয়া বুঝতে পারলেন ডক্টর গিয়াকিন্নি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। আসল প্রশ্নের উত্তর তিনি দিলেন না। কিন্তু মুশকিল, প্রবীণ এই বিজ্ঞানীর ব্যক্তিত্ব এত বেশি প্রচণ্ড যে তাকে ফিরে প্রশ্ন করার সাহসও তিনি পেলেন না। যদিও বোঝা গেল কিছু একটা ব্যাপার তিনি লুকিয়ে রাখতে চান, যার সঙ্গে এইসব দুর্ঘটনার কিছু সম্পর্ক রয়েছে। ডক্টর স্মিথকে লক্ষ্য করে ডক্টর গিয়াকিন্নি আবার প্রশ্ন করলেন, বলুন ডক্টর স্মিথ, সুমিত্রা এবং আলবার্তোর ব্যাপার স্যাপার দেখে আপনার কি মনে হয়? কোনো বিপজ্জনক কিছু ঘটতে পারে? ডক্টর স্মিথ আমতা আমতা করে জবাব দিলেন, কি ঘটতে পারে সেটা কি করে বলবো বলুন? না, আমার তা প্রশ্ন নয়। আমি বলতে চেয়েছিলাম, এ পর্যন্ত যাই ঘটে থাকুক না কেন, আপনার কি মনে হয় এরপর পাত্তারি গুটিয়ে এখান থেকে আমাদের এখনই চলে যাওয়া উচিত? আপনি ডাক্তার, দক্ষিণ মেরুর অভিজ্ঞতা এটা আপনার প্রথম নয়। এসব জায়গায় এলে শরীর এবং মনের ওপর চাপ পড়ে বেশি, তার ফলে অনেক জটিল অভিজ্ঞতাও আমাদের পোহাতে হতে পারে। ডক্টর গিয়াকিনির প্রশ্ন, সে তো অবশ্যই। ডক্টর স্মিথ, ওদের পরীক্ষা করে এখন কি কোনো অস্বাভাবিকতা আপনি দেখতে পেয়েছেন? না। দ্যাটস রাইট। ডক্টর গিয়াকিনির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তারপর ডক্টর আকাউয়ার দিকে চেয়ে বললেন, আপনারা 2-1 দিন সবুর করুন, ব্যাপারটা আমাকে একটু দেখতে দিন। সেদিনের মতো বৈঠক শেষ হলো। ডক্টর গিয়াকিন্নির তাঁবু ছেড়ে আমরা যে যার নিজের আস্তানায় ফিরে এলাম। শুধু ডক্টর মেনন তাঁর কাছে থেকে গেলেন। এর পরবর্তী 4 দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ওই ধরনের দুর্ঘটনা তেমন ঘটেনি। ডুবোজাহাজ পোলারিসের ক্যাপ্টেন লি যথা নিয়মে আমাদের মধ্যে এসে আসর খানিকটা সরগরম করতে লাগলেন। সুমিত্রা এবং আলবার্তোর ঘটনা শুনে বললেন, আরে এসব কিছুই না, আইস সিকনেস। আরে নাবিকদের যেমন সি সিকনেস হয় না তেমন। আমরাও এসব কথা ভুলে গিয়েছিলাম, কারণ তখন দৃষ্টি গিয়ে পড়েছিল গবেষণার কাজে। কিন্তু 7 দিনের দিন শুরু হলো আবার এক বিপর্যয়। ডক্টর আকাউয়া জানালেন, আমরা যেখানে বসে রয়েছি সেখানকার চৌম্বক ক্ষেত্র হঠাৎ যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে। মনে হচ্ছে চৌম্বক ঝড় উঠবে। গম্ভীর কণ্ঠে সংবাদটা তিনি দিলেন ডক্টর গিয়াকিনিকে। রাত তখন 2টো, অবশ্য ঘড়ির রাত, কারণ আগেই বলেছি দক্ষিণ মেরুতে তখন ছিল একটানা দিন। ডক্টর আকাউয়া শব্দে জেগে উঠলেন।
দেখলেন খাটের পাশের ম্যাগনেটোমিটারের সঙ্গে লাগানো কম্পিউটারের টেপ দ্রুত কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছে, সেই সঙ্গে বেজে চলেছে দ্রুত বাজিং শব্দ। বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন ডক্টর আখাউয়া। সর্বনাশ, এই যে রাক্ষসী ব্যাপার! কয়েক ঘন্টা আগেও তো এমনটি ছিল না। হ্যাঁ, জেগে গিয়েছিলেন ডক্টর মেনন এবং ডক্টর শেকভও। ওদের কাউন্টার যন্ত্র ততক্ষণে বিপদ জ্ঞাপক সংকেত বাজাতে শুরু করে দিয়েছে, আর কাউন্টারের পর্দার ওপর শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট সবুজ আলোক বিন্দুর নাচন। দুজনে তাড়াতাড়ি ছুটে গেলেন কম্পিউটারের কাছে। কম্পিউটার তখন প্রচণ্ড চঞ্চল, এক নাগাড়ে কাগজের টেপের ওপর ছেপে চলেছে কাউন্টারের কীর্তিকলাপ। মুহূর্তের জন্য দুজনেই সন্ত্রস্ত। ডক্টর মেনন বললেন, এই বাতাসে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। কিন্তু তার কথাটা শেষ হতে না হতেই যেন চেঁচিয়ে উঠলেন ডক্টর শেকভ, না না, এইমাত্র অদ্ভুত এক ধরনের কণা। আমি ভুল করিনি ডক্টর মেনন, ঠিক পর্দার ওই কোণ দিয়ে তেমনই একটি কণার ছবি তো ছুটে গেল বলে মনে হলো। কি বলেন? সত্যি কি তেমন কিছু চোখে পড়েছে আপনার? ডক্টর মেননের কণ্ঠস্বর কেঁপে উঠল। কিন্তু ডক্টর শেকভকে আর উত্তর দিতে হলো না, কারণ এরপর হঠাৎ শুরু হয়ে গেল সেই ভৌতিক কণার ফোয়ারা। অবশ্য মাত্র 2 সেকেন্ডের জন্য বলতে পারেন। কিন্তু তারপরেই চিৎকার করে ডক্টর মেনন ছুটে গেলেন ডক্টর গিয়াকিনির তাঁবুতে। কি ব্যাপার? ডক্টর মেননের ডাকে বিছানা ছেড়ে ধর্মর করে জেগে উঠলেন ডক্টর গিয়াকিনি। অ্যাগেইন দোজ স্ট্রেঞ্জ পার্টিকলস। উত্তেজনায় থরথর করে কেঁপে উঠলেন ডক্টর মেনন। ইউ মিন দোজ কসমিক পার্টিকলস, সিনিয়র? ডক্টর গিয়াকিনির কণ্ঠে বিস্ময়। নিশ্চয়। তাহলে বলুন, আমরা ভাগ্যবান। একটা প্রচণ্ড সুযোগ হঠাৎ আমাদের হাতে না চাইতেই এসে গেল। ডক্টর গিয়াকিনি এমনভাবে কথাগুলো বললেন যেন কত সুখবরই না যেন তিনি শুনলেন। আপনি কি বলতে চান? এরপরও আমাদের এখানে থাকা উচিত? নিশ্চয়ই, কেন নয়? ডক্টর গিয়াকিনির কণ্ঠে প্রচণ্ড আত্মবিশ্বাস। কিন্তু সেটা কি মারাত্মক রকমের একটা ঝক্কি হবে না? জানি, মারাত্মক রকমেরই ঝক্কি, কিন্তু বিজ্ঞানের বড় রকমের কোনো গবেষণা ঝক্কি না নিয়ে এ পর্যন্ত কে করতে পেরেছে বলুন ডক্টর মেনন? আমি ঠিক তা বলছি না ডক্টর গিয়াকিনি। আমার প্রশ্ন, সব কিছু জেনে শুনেও যেখানে সুমিত্রা আলবার্তোর ব্যাপারটা যখন ঠিক চোখের সামনে ঘটতে দেখলাম, সেখানে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা কি ঠিক উচিত হবে? জানি, কিন্তু এত বেশি উচিত অনুচিতের কথা ভাবলে মানুষকে এখনো পর্যন্ত বন্য প্রাণী হয়েই বেঁচে থাকতে হতো যে ডক্টর মেনন। বিজ্ঞানের অনেক সম্ভাবনাকেই বাস্তবায়িত করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। পৃথিবীর মানুষ সেসব কথা নিয়ে মাথা ঘামায় না, তাও জানি। সেসব ভাবলে চলে না। বলছি না এক্ষেত্রে তেমন বিপদ আমরা মেনে নিতে চলেছি। আপনি ঠিক কি বলতে চান আমি বুঝতে পারছি না ডক্টর গিয়াকিনি। তাহলে আমার পরিষ্কার কথাটা শুনুন। দক্ষিণ মেরুর মহাজাগতিক রশ্মির পরিবেশে এখনো পর্যন্ত কেউ কাজ করেননি। এই প্রথম আমরা তার সুযোগ পেলাম। এখানকার চৌম্বক পরিবেশ এবং মহাজাগতিক রশ্মির সঙ্গে তার সঠিক কি সম্পর্ক, সেটা যদি আমরা আবিষ্কার করতে পারি, ভাবুন, ভবিষ্যতের মানুষের পক্ষে এখানে এসে ব্যাপকভাবে বাস করাটা তখন শক্ত হবে না, কারণ তখন আমরা বলে দিতে পারবো কিভাবে চললে এখানে ঝক্কি না নিয়েই বাঁচা চলে। আর তেমনটি হলে ভেবে দেখুন, এখানকার বরফের নিচে হয়তো চাপা রয়েছে অফুরন্ত তেলের ভাণ্ডার, প্রচুর ধাতব সম্পদ। বলুন, ভবিষ্যতের জনাসমাকীর্ণ পৃথিবীর জন্য এসবের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আমার অনুরোধ, আপনি একটু দয়া করে ধৈর্য ধরুন।
না, ডক্টর গিয়াকিনি যেন অনড় পাথর। ডক্টর মেননের পক্ষে তাকে অস্বীকার করা সম্ভব নয়। বলতে কি, তার ব্যক্তিত্বকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমাদের কারুরই ছিল না। পরদিন বাইরের চেহারাটাই পাল্টে গেল। আকাশ এবং বাতাস ঘন কুয়াশায় ঘিরে তৈরি করে বসল যেন নরকের পরিবেশ। সূর্য অদৃশ্য হয়ে গেল, পরিবর্তে চারিদিকে ছড়িয়ে পড়ল অদ্ভুত আলোকিত পরিবেশ। মনে হলো সূর্য নিংড়ে সমস্ত আলো যেন সেখানকার কুয়াশার সঙ্গে খুলে দেওয়া হয়েছে। মেঘের মধ্যে বিদ্যুৎ চমকালে তার প্রভা যেমন সারা মেঘটিকে আলোকিত করে তোলে, সেই রকম একটা ব্যাপার এখানকার পরিবেশেও ঘটতে লাগল। সেই সঙ্গে শুরু হলো কান ফাটানো শীষের শব্দ। শীষ, সে যে কি দারুণ শীষ! আপনারা কল্পনাও করতে পারবেন না। তার সূচিভেদ্য শব্দ যেন মগজকে ছিন্ন ভিন্ন করে দেয়। ডাক্তার আকাউয়া বললেন, ইলেকট্রনের ঝড় উঠবে এরপর। ইলেকট্রনের বর্ষণ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্রতিক্রিয়া করে এই শীষ তৈরি করছে। আমাদের সাবধান হওয়া দরকার। মনে হচ্ছে সূর্যে কোনো বিস্ফোরণ ঘটেছে, তার ফলেই এখানে এত বেশি ইলেকট্রনের সমাবেশ। হ্যাঁ, ডক্টর গিয়াকিন্নির বাহাদুরি আছে বলতে হবে। বিপর্যয়ের মধ্যে অমন মাথা ঠান্ডা করে যে কেউ কাজ করতে পারে, তাকে না দেখলে বিশ্বাস করা যায় না। তিনি সমস্ত বিজ্ঞানী এবং কর্মীদের নির্দেশ দিলেন, আপনারা কানে ঠুলি পরে নিন, ঠুলির নিচে হেডফোন। এবার থেকে আমরা নিজেদের মধ্যে বেতার যন্ত্রের সাহায্যে কথাবার্তা চালাবো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের সঙ্গে ছিল ছোট ছোট রেডিও সেট, অতএব অসুবিধার কারণ নেই। এছাড়া প্রত্যেকে পরে নিলেন তেজস্ক্রিয় বিকিরণ রোধকারী পোশাক, বিশেষ ধরনের প্লাস্টিকের তৈরি, আর পুরো মাথাটা ঢেকে নেওয়া হলো পুরো প্লাস্টিকের টুপিতে। এই টুপির মধ্যে ছিল বিশেষ ধরনের ধাতুর তৈরি চাদর, যা কোনো কোনো মহাজাগতিক রশ্মিকে প্রতিহত করতে পারে। ডক্টর গিয়াকিনি ক্যাপ্টেন লিকে জানিয়ে দিলেন, আপনার পোলারিসকে অন্তত 10 মিনিট জলের নিচে ডুবিয়ে রাখুন। শুধু জলের ওপর রেডিও অ্যান্টেনাটি ভাসিয়ে রাখলেই চলবে। তার সাহায্যেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, প্রস্তুত থাকবেন প্রতি মুহূর্তের জন্যে। প্রয়োজন হলে বিনা নোটিশে এখান থেকে আমাদের চলে যেতে হতে পারে। আর এরপরই ক্ষিপ্র গতিতে শুরু হয়ে গেল আমাদের পর্যবেক্ষণের কাজ। রেডিও অফিসার ক্রিস্টোফার হি হং এর ওপর দায়িত্ব রইল পোলারিসের সঙ্গে যোগাযোগ রাখার। কি বলবো আপনাদের, আমরা যেন একটা পাগলের পাল্লায় পড়েছি। দিন যত বাড়তে লাগলো আমাদের চারপাশটা আরো ভয়াবহ হয়ে উঠল। এতক্ষণ ছিল বুক ফাটানো শীষ, চুম্বক ঝড় এবং ইলেকট্রনের স্রোত। এবার শুরু হলো বাতাসের ঝড়। ঘড়ির কাঁটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি বাড়তে লাগলো, আর আমরা ডক্টর গিয়াকিন্নির নির্দেশে এক এক জায়গায় ছড়িয়ে চালিয়ে যেতে লাগলাম পর্যবেক্ষণের কাজ। সুমিত্রা এবং আমি এক জায়গায় বসে ইলেকট্রনের ঘনত্ব মেপে চলেছি। হ্যাঁ, ঝড় যে মানুষকে কতটা পাগল করে তুলতে পারে এই প্রথম বুঝতে পারলাম। ঝড়ের গতিবেগ বাড়ল প্রায় 5 ঘন্টার মধ্যে। সুমিত্রা ফিসফিস করে বলল, মনে হচ্ছে আরো বাড়বে। বাতাস তেজস্ক্রিয় বিকিরণে দ্রুত আয়নিত হচ্ছে। আয়নিত বাতাসের কণা পরস্পর ধাক্কা মেরে দূরে সরে যাচ্ছে, তাই এত বেগে বাতাস বইছে। আমি বললাম, পাগলা গিয়াকিন্নির পাল্লায় পড়ে কি যে হবে বুঝতে পারছি না। সুমিত্রা গম্ভীর হলো। মনে হলো কাউন্টারটির মধ্যে সে তখন ডুবে থাকতে চায়। বলতে কি, খাওয়া দাওয়া আমরা ভুলে গেছি। আমরা সবাই তখন পাগল। অতিক্রম হলো আরো 2 ঘন্টা, আর তখনই ঘটল সেই দুর্ঘটনা। বিল বলল, বাতাসের চাপ দারুণভাবে নেমে যাচ্ছে।
এরপর এখানে আর টিকে থাকা যাবে না। এটা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সংকেত। ডক্টর গিয়াক্কিনি বললেন, ঠিক আছে, সবুর করো। ডক্টর আকাউয়া জানালেন, চৌম্বক ক্ষেত্র এবার প্রচণ্ড চঞ্চল হয়ে উঠেছে। জানি, ইলেকট্রনের ঝড় বেড়েছে বলেই এমনটি হচ্ছে। আপনি ভালো করে চৌম্বক ক্ষেত্রের প্যাটার্নটির ওপর নজর রাখুন, বললেন ডক্টর গিয়াক্কিনি। ডক্টর মেনন হন্তদন্ত হয়ে এরপরেই ছুটে এলেন ডক্টর গিয়াক্কিনির কাছে। কি ব্যাপার সিনিয়র? এনি ইন্টারেস্টিং রেজাল্ট? ডক্টর গিয়াক্কিনির প্রশ্ন। ডক্টর মেননের সারা মুখ তখন ফ্যাকাশে। তিনি নির্বাক। কথা বলুন ডক্টর মেনন, আপনিও কি ঘাবড়ে গেলেন? ডক্টর গিয়াক্কিনি, আমি ঠিক বুঝতে পারছি না ডক্টর। যদি আমার যন্ত্রটি বিগড়ে না গিয়ে থাকে তাহলে আমি বলবো যে আমাদের চারপাশে এবারে প্রাথমিক মহাজাগতিক কণার আনাগোনা শুরু হয়ে গেছে। ইম্পসিবল! কই, আমার যন্ত্রে তো তেমন কিছু দেখছি না। চেক চেক, প্লিজ চেক। ডক্টর মেনন তখন পাথর, কারণ তিনি জানেন ভুল তিনি করেননি। আরে, আমার যন্ত্র তো কাজই করছে না! পরক্ষণেই চিৎকার করে উঠলেন ডক্টর গিয়াক্কিনি। তার মানে? চমকে উঠলেন ডক্টর মেনন। তাই তো, ডক্টর গিয়াক্কিনির যন্ত্র তো থেমে রয়েছে। তার গায়ের ওপরকার লাল আলোটি নিভে গেছে। 20 গজ দূরে ছিল বৈদ্যুতিক ব্যাটারির প্যানেল। ডক্টর গিয়াক্কিনি এবং ডক্টর মেনন তখনই সেখানে ছুটে গেলেন। গিয়ে দেখলেন ব্যাটারির দায়িত্ব যার হাতে ছিল সে মুখ থুবড়ে পড়ে রয়েছে। তার পায়ের কাছে ছেঁড়া বৈদ্যুতিক তার। সম্ভবত পড়ে যাওয়ার সময় পায়ের ধাক্কায় তারটি ছিঁড়ে গিয়েছে, ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ। লোকটির নাম এস্টার। সে মুখ থুবড়ে পড়ে তার মাথার ওপরকার মহাজাগতিক রশ্মিরোধক টুপিটি খুলে পড়ে রয়েছে। ডক্টর গিয়াক্কিনি বলল, কি ব্যাপার এস্টার? এস্টার তাঁর কথায় চিৎকার করে বলল, বরফের ওপর হঠাৎ পা ফসকে পড়ে গেছি স্যার। তার কণ্ঠস্বর অস্ফুট। বোঝা গেল প্রচণ্ড লেগেছে, কথা বলার ক্ষমতা নেই। কথা বলবে কি? এ তো দেখছি প্রায় অজ্ঞান হয়ে গেছে, বললেন ডক্টর মেনন। ডক্টর মেনন তাড়াতাড়ি তার মাথায় টুপিটি পরিয়ে দিলেন, যদিও বুঝতে দেরি হলো না সর্বনাশ যা ঘটার হয়ে গেছে। মুখ দেখেই সেটা বোঝা গিয়েছিল। বুঝতে পেরেছিলেন ডক্টর গিয়াক্কিনিও। ওভার এক্সপোজার? ডক্টর গিয়াক্কিনির প্রশ্ন। এক্স্যাক্টলি। ডক্টর মেননের কণ্ঠস্বর এবার রূঢ়। আর ঠিক এই সময় রেডিও অপারেটর হি হং হন্তদন্ত হয়ে জানালেন, গিয়াক্কিনি, ক্যাপ্টেন লি এইমাত্র জানালেন পোলারিস জলের যেখানে এখন রয়েছে না তেমন কোনো গোলমাল নেই স্যার। ক্যাপ্টেন লি শুধু এটুকু বলতে বললেন এইমাত্র তিনি এক ঝাঁক মাছ দেখতে পেয়েছেন সেখানে। তারা মনে হলো কোনো কারণে ভয় পেয়ে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে গরম জলের মোহনার দিকে পালিয়ে গেল। কি 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 বললেন? হি হংকে আর শেষ করতে দিলেন না ডক্টর মেনন। জলের মাছ পালিয়ে গেল? ডক্টর গিয়াক্কিনির মুখও এবার যেন ভয়ে সাদা হয়ে গেছে। তিনি নির্বাক। তাহলে বুঝতে পারছেন তো স্যার, আমার যন্ত্র অকেজো হয়ে যায়নি। হতাশা এবং রূঢ়তায় ডক্টর মেনন নিজেকে হারিয়ে ফেলবেন যেন। হি হং অবাক। আপনি কিছু বলছেন ডক্টর মেনন? হতভম্বের মতন প্রশ্ন করলেন তিনি। খুব সোজা কথা অফিসার, আপনি দয়া করে ক্যাপ্টেন লিকে জানিয়ে দিন এই মুহূর্তে বায়ার ছেড়ে আমাদের চলে যেতে হবে। পোলারিসকে তিনি যেন প্রস্তুত রাখেন। আমাদের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেন তিনি জলের ওপরে ভাসিয়ে ফেলেন, বললেন ডক্টর মেনন। বিল জানালো বেতার যন্ত্রের মাধ্যমে ঝড়ের গতি এখন ঘন্টায় 90 মাইল, আরও বাড়বে। ঘূর্ণি মাইল 30 দূরে, এদিকেই এগিয়ে আসছে। আরে জাহান্নামে যাক আপনার ঘূর্ণি, সব গুটিয়ে এখনই বেস ক্যাম্পে চলুন। এই জায়গা ছেড়ে এখনই চলে যেতে হবে।
আদেশের সুরে বললেন ডক্টর মেনন। খবরটা সবাইকে জানিয়ে দেওয়া হলো। এরপর এস্টারকে বয়ে এনে সবাই দ্রুত চলে এলাম পোলারিসে। ক্যাপ্টেন প্রস্তুত হয়েছিলেন। কোনো যন্ত্রপাতিই আমরা নিয়ে আসতে পারিনি। কিছু টুকিটাকি ছাড়া আমাদের তাঁবু সমস্ত কিছু সেখানেই পড়ে রইল। ডক্টর গিয়াককিন্নি নিশ্চুপ। আমরা সবাই। লির কৃতিত্ব আছে। নির্ভীক নাবিক নিরাপদে আমাদের সবাইকে আমাদের জাহাজ সাউথ পোলে পৌঁছে দিলেন। অতঃপর ফেরত যাত্রা। যাত্রাপথের প্রথম 2 দিন কোনো কথা বলেননি ডক্টর গিয়াককিন্নি। শুধু দিনে 3 বার এস্টারের কেবিনে এসে মুমূর্ষু এস্টারের দিকে চেয়ে থেকেছেন। তারপর আবার ফিরে গেছেন নিজের কেবিনে। তার সঙ্গে কথা বলার মতো সাহসও কারো হয়নি। বলতে কি, আমরাও যেন তখন এক একটি পুতুল। 3 দিনের দিন ডক্টর গিয়াককিন্নি ডক্টর স্মিথকে শুধু প্রশ্ন করলেন, কি মনে হচ্ছে ডক্টর? ডক্টর স্মিথ উত্তরে বললেন, It is too early to make any comment, sir. জানি আমার ভুলেই এমনটি হলো। বলেই সেই যে তিনি নিজের কেবিনে গিয়ে ঢুকলেন, সারাদিন সেখান থেকে আর বের হলেন না। কিন্তু ব্যাপারটা কি? প্রশ্ন করেছিলাম আমি ডক্টর মেননকে। ডক্টর মেনন বললেন, ডক্টর গিয়াককিন্নির একগুঁয়েমির জন্য এই বিপদটা হলো ডক্টর বাসু। শুধু এস্টার নয়, আমাদের সবারই এই হাল হতো। সুমিত্রা এবং আলবার্তোর ভাগ্য ভালো, অল্পেতে বেঁচে গেছে। আসলে গোড়াতেই আমি বুঝতে পেরেছিলাম যেদিন সুমিত্রা অসুস্থ হয়ে পড়ে। বুঝতে পেরেছিলাম যে বায়ার্ডের বাতাসের মহাজাগতিক রশ্মি আনাগোনা চলছে। গোড়ায় তার পরিমাণ কম ছিল। ওই মহাজাগতিক কণা, সংখ্যায় অবশ্য খুবই কম, তারই 2-1টি সুমিত্রার মাথার খুলি ভেদ করে তার মস্তিষ্কে গিয়ে ঢোকে। ঢোকার পর মস্তিষ্ক কোষে এমন ধরনের প্রতিক্রিয়া ঘটায় যার ফলে সুমিত্রার ওই দিন অমন অবস্থা হয়েছিল। মাত্রা বেশি হলে সে মরেও যেতে পারত। এবং একই হাল হয় আলবার্তোর। বলতে পারেন যে ওদের দুজনেরই শুধু অমন কেন হলো? এর উত্তর ব্যাপারটা ওই চান্সের মতো। গোড়ায় বাতাসের ওই কণার সংখ্যা ছিল কম। এক মুঠো ঢিল ছুড়ে দিলে যেমন সব জায়গায় গিয়ে সেই ঢিল পড়ে না, বিশেষ বিশেষ জায়গায় গিয়ে পড়ে, ঠিক তেমনি ওই কণাগুলো সবার মগজে ঢুকতে পারেনি। শুধু ওদের চলার পথে যাকে যাকে পেরেছে তার মগজে গিয়ে ঢুকেছে। পরদিন তো আপনি এবং ডক্টর শেকভ কাউন্টার দিয়ে পরীক্ষাও করেছিলেন চারপাশের বাতাস। করেছিলাম, এবং আমি যে নির্ভুল ডক্টর গিয়াককিন্নিকে তা বলেও দিয়েছিলাম। কিন্তু গবেষণার নেশা তখন তাকে এমন পেয়ে বসেছে যে আমার কথায় তিনি কান দেননি, বরং ব্যাপারটা তখনকার মতন চেপে যেতে বললেন ডক্টর মেনন। কি সর্বনাশ! আমার কণ্ঠে বিস্ময়। সর্বনাশ আরও হতো ডক্টর বাসু। সূর্য থেকে যে প্রচুর মহাজাগতিক রশ্মির বর্ষণ চলছে, সেদিন ঝড়ের সময় আমি তা ধরতে পেরেছিলাম। আমি জানতাম ওসব টুপিতে শেষ পর্যন্ত কাজ হবে না। ডক্টর গিয়াককিন্নি আমাকে তখন আমল দিতে চাননি, কিন্তু বেচারা এস্টার বরফের ওপর পা ফসকে যাওয়ায় তার যন্ত্রটি অকেজো হয়েছিল যেমন, আবার তার টুপিটি খুলে যাওয়ায় তার মাথার মধ্যে এসে ঢোকে প্রচুর পরিমাণ মহাজাগতিক কণা। তাই সে অজ্ঞান হয়ে যায়। তার অবস্থাটা দেখেই গিয়াককিন্নি বুঝতে পেরেছিলেন তিনি ভুল করছেন। আর যখন জানলেন মাছের ঝাঁক পালিয়ে যাচ্ছে, তখন আমিও বুঝলাম ভুলটা কি সাংঘাতিক কিনা হয়েছে। আসলে প্রাথমিক মহাজাগতিক কণা জলের মধ্যেও প্রবেশ করে। প্রকৃতিজাত অভিজ্ঞতায় মাছগুলি তা বুঝতে পেরেছিল বলেই অমনভাবে পালিয়ে যায়। এসব না ঘটলে আমরাও রেহাই পেতাম না ডক্টর বাসু। এরপর কোনো কথা বলতে পারিনি আমি। সাউথ পোল তখন দক্ষিণ আটলান্টিকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তার মাস্তুলের ওপরে বসে সমুদ্রের চিলরা নিজেদের মধ্যে শব্দ করে কি কথা বলছিল, আর আমার মনের মধ্যে উঁকি মারতে লাগলো বায়ার্ডের সেই পাহাড়,
আর রাক্ষসী ঘূর্ণিঝড়ের আগ্রাসী চেহারা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org